আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এডু পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহিদা খাতুন। তোমরা সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? একটু কমেন্টে জানাও সবাই স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং দেখো তো আ স্ক্রিনটা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা? যা বলছো ঠিকমতো দেখতে পাচ্ছ। ঠিক আছে। চলো তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করে দেই। আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের ভূগোল বইয়ের আ মানচিত্রের গঠন ও পঠন এই চ্যাপ্টারটি। হ্যাঁ, মানচিত্রের পঠন ও তার ব্যবহার। এই চ্যাপ্টারের উপর একটা ক্লাস হয়েছে অলরেডি। আমরা আজকে হচ্ছে মানচিত্রের স্থানীয় সময়, প্রমাণ সময় এবং এই স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের উপর বেস করে যে ম্যাথ গুলো আছে এগুলো সলভ করব। দেন তারপর যে বাকি অংশটুকু আছে তারপর আমরা এগুলো সলভ করব। ঠিক আছে? আচ্ছা তোমরা কি জানো স্থানীয় সময় আর প্রমাণ সময় আচ্ছা আমরা একটু পড়ে নিই তারপর হচ্ছে তোমাদের প্রশ্ন করব। ঠিক আছে? স্থানীয় সময় এবং প্রমাণ সময়, লোকাল টাইম অ্যান্ড স্ট্যান্ডার্ড টাইম। এখন আমরা জানি পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘুরছে। এটা কোন দিক থেকে কোন দিকে ঘুরছে বলো তো? আচ্ছা আমরা যে দেখি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। আসলে কি সূর্য উঠে আর অস্ত যায়? না। সূর্য কিন্তু ঠিক যে জায়গায় আছে সেই জায়গায় স্থির অবস্থায় আছে। পৃথিবী কি করে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবী যখন পশ্চিম থেকে পূর্ব দিকে যায় তখন তো আমাদের কি মনে হয় যে সূর্যটাই পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে। এরকম মনে হয় না? হ্যাঁ, তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পৃথিবী তার নিজ অক্ষের উপর কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। ওকে, আচ্ছা। এখন এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে আসতে পৃথিবীর মানে পুরো সূর্যটাকে একবার প্রদক্ষিণ করতে কতটুকু সময় লাগে? এর উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন অক্ষরেখা, দ্রাঘিমা রেখা এগুলোর উপর নির্ভর করে বিভিন্ন সময় নির্ধারণ করা হয়েছে। ঠিক আছে? দেখো মানে পুরো সূর্যটা ঘুরে আসলে কত ডিগ্রি ঘোরা হবে বলতো? পুরো সার্কেল করলে ৩৬০ ডিগ্রি। তাই না? এখন ৩৬০ ডিগ্রি ঘুরে আসতে সময় লাগে হচ্ছে ২৪ ঘন্টা। তাই না? একদিন যেটাকে বলি আমরা। এখন ২৪ ঘন্টা ২৪ ঘন্টাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি কি হবে? ৬০ মিনিট আমরা জানি ১ মিনিট সমান ১ ঘন্টা সমান ৬০ মিনিট। আর ১ মিনিট সমান ৬০ সেকেন্ড। ২৪ ঘন্টাকে যদি আমি ৬০ দিয়ে গুণ করি তাহলে কি ঘন্টাটা মিনিটে কনভার্ট হবে। ২৪ গুণ ৬০ হবে ১৪৪০ মিনিট। তার মানে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে ঘুরে আসতে ৩৬০ ডিগ্রি প্রদক্ষিণ করে আসতে তার সময় লাগে হচ্ছে ২৪ ঘন্টা বা ১৪৪০ মিনিট। ঠিক আছে? এই ১৪৪০ মিনিটকে আমরা যদি ৩৬০ দিয়ে ভাগ করি, যেহেতু এটা ৩৬০ ডিগ্রি, সময় লাগছে কত? ১৪৪০ মিনিট। ১৪৪০ কে ৩৬০ দিয়ে ভাগ করলে প্রতি ডিগ্রির জন্য আমাদের সময় লাগছে কত? ৪ মিনিট। এই ৪ মিনিটটা কিভাবে আসলো? এটা কি তোমরা বুঝতে পেরেছ? না বুঝলে প্রশ্ন করো। যে প্রতি ডিগ্রি ধরো ধরো এই যে মাঝখানে এই গোলটা হচ্ছে সূর্য। আর এটা হচ্ছে সূর্যের আ প্রদক্ষিণ রেখা। জি, ঠিক আছে। দেখো আমরা আলোচনা করছিলাম স্থানীয় সময় এবং প্রমাণ সময় নিয়ে। এবং একটা সূর্যকে সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে আসতে সময় লাগে হচ্ছে ২৪ ঘন্টা। ২৪ ঘন্টাকে আমরা যদি মিনিটে কনভার্ট করি আসে হচ্ছে ১৪৪০ মিনিট। কিভাবে? ৬০ দিয়ে গুণ করলে। আমরা জানি হচ্ছে ১ ঘন্টা সমান ৬০ মিনিট। তাহলে তুমি ২৪ ঘন্টাকে ৬০ দিয়ে গুণ করলে এটা আসে কত? ১৪৪০ মিনিট। এখন এই ১৪৪০ মিনিটে সে কি করে? পৃথিবী কি করে? সূর্যের চারপাশে ঘুরে আসে। আর সূর্যের চারপাশ ঘুরে আসা মানে কি? ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরা। তাই না? ধরো এটা হচ্ছে সূর্য। এটা হচ্ছে সূর্য, হ্যাঁ? এই সূর্যের চারপাশে যদি পৃথিবী ঘুরে আসে, এভাবে ঘুরে আসে, তাহলে ৩৬০ ডিগ্রি ঘুরতে হবে। তাই না? তাহলে ৩৬০ ডিগ্রি ঘোরার জন্য তার সময় লাগছে কত? ১৪৪০ মিনিট। তাই না? এই ১৪৪০ মিনিটকে যদি আমরা ৩৬০ ডিগ্রি দিয়ে ভাগ করি, তাহলে প্রতি মিনিটে সে কত ডিগ্রি বা প্রতি ডিগ্রির জন্য তার কত মিনিট সময় লাগছে এটা বের হবে না? দেখো ৩৬০ ডিগ্রির জন্য সময় লাগছে হচ্ছে ১৪৪০ মিনিট। তাহলে ১ ডিগ্রির জন্য তার সময় লাগবে কত? ভাগ হবে না?
এই ১৪৪০ মিনিট লাগছে হচ্ছে ৩৬০ ডিগ্রির জন্য। এখন ৩৬০ ডিগ্রির জন্য যদি ১৪৪০ মিনিট লাগে তাহলে ৩৬০ ডিগ্রি দিয়ে এটাকে ভাগ করলে ১ ডিগ্রির জন্য কত মিনিট সময় লাগছে এটা বের হয়ে যাবে। ৩৬০ দিয়ে যদি আমরা ১৪৪০ কে ভাগ করি আসবে হচ্ছে কত ৪। তার মানে প্রতি ৪ মিনিট, হ্যাঁ, প্রতি ডিগ্রির জন্য আমাদের সময় লাগবে হচ্ছে আমাদের না তো পুরো পৃথিবীর, হ্যাঁ? সূর্যের চারপাশে পৃথিবীর ঘোরার ক্ষেত্রে প্রতি ডিগ্রি দূরত্বের জন্য ৪ মিনিট করে টাইম লাগে। আচ্ছা, এখন দেখো পৃথিবী কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। তাই না? আচ্ছা। পৃথিবীর যে অংশটি পূর্ব দিকে থাকে, মানে সূর্যের দিকে থাকে, সে অংশটিতে আগে সূর্যোদয় হয়। আর যে অংশটুকু পৃথিবী যখন ঘোরে সূর্যের চারপাশে, যে অংশটুকু পশ্চিম দিকে থাকে, সে অংশে কিন্তু পরে সকাল হয়। এজন্য আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময়টা স্থির করা হয়, সেটাই হচ্ছে স্থানীয় সময়। মানে আকাশে সূর্যের অবস্থান দেখে স্থানীয় সময় নির্ণয় করা হয়। আর দ্রাঘিমা রেখার উপর বেস করে যে সময়টা আমরা নির্ণয় করি সেটা হচ্ছে প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম। একটা দেশের একাধিক স্ট্যান্ডার্ড টাইম বা প্রমাণ সময় থাকতে পারে। কিন্তু স্থানীয় সময় একটাই হয়। স্থানটি যদি সেই স্থানের পশ্চিম থেকে মানে পশ্চিম দিকে দ্রাঘিমা রেখা, একদম দ্রাঘিমা রেখা থেকে পশ্চিম দিকে যত ডিগ্রি পশ্চিম দিকে যাবে, তত প্রতি ডিগ্রির জন্য ৪ মিনিট করে স্ট্যান্ডার্ড টাইম থেকে সময়টা কমবে। আর যত পূর্ব দিকে যাবে ৪ মিনিট করে প্রতি ডিগ্রির জন্য ৪ মিনিট করে বাড়বে। কারণ পূর্ব দিকে সকালটা আগে হয়। এজন্য পূর্ব দিকের টাইম গুলো আগানো থাকে। আর পশ্চিম দিকের টাইম গুলো পেছানো থাকে। ঠিক আছে? আচ্ছা এই লাইনটা দেখো যে স্থানটি যদি সেই স্থানের পশ্চিম দিকের স্থান হয় তাহলে ১ ডিগ্রি ব্যবধানের জন্য ৪ মিনিট সময় কম হবে। পশ্চিমে গেলে টাইমটা কমবে। প্রতি ডিগ্রির জন্য ৪ মিনিট করে কমবে। আর পূর্ব দিকে গেলে প্রতি ১ ডিগ্রির ব্যবধানের জন্য ৪ মিনিট। আচ্ছা। এখন দেখো স্থানীয় সময় এবং প্রমাণ সময়। স্থানীয় সময় বললাম আকাশে সূর্যের অবস্থানের উপর বেস করে যে আমরা সময়টা নির্ধারণ করব সেটা হচ্ছে স্থানীয় সময়। আর প্রমাণ সময় হচ্ছে দ্রাঘিমার উপর ভিত্তি করে যে সময়টা নির্ধারণ করা হয়। দেখো প্রমাণ সময়টা কি? স্ট্যান্ডার্ড টাইম যেটাকে বলা হয়। আমরা জানি যুক্তরাষ্ট্রে, আমেরিকার যে যুক্তরাষ্ট্র, সেই শহরের প্রমাণ সময় হচ্ছে ৪ টি। আর কানাডাতে প্রমাণ সময় হচ্ছে ৬ টি। এটা কিন্তু তোমাদের এমসিকিউ তে আসবে। আর কুইজ দিব যে কুইজের মধ্যেও কিন্তু এই ধরনের প্রশ্ন থাকবে। ঠিক আছে? মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আর যুক্তরাজ্য লন্ডন শহর, হ্যাঁ? যুক্তরাজ্যের লন্ডন শহরের অদূরে, অদূরে মানে হচ্ছে কাছেই অবস্থিত গ্রিনিচ মানমন্দির নামে একটা স্থান আছে। সেইখানে ১৬ ডিগ্রি দ্রাঘিমা রেখার অবস্থান। তাহলে পৃথিবীর একদম ০ ডিগ্রি দ্রাঘিমায় আছে কোন স্থানটি? যুক্তরাজ্যের লন্ডন শহরের কাছে অবস্থিত গ্রিনিচ মানমন্দির নামে যে স্থানটা আছে সেটা হচ্ছে একদম ০ ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত। সেখানে সময়ের মান হচ্ছে ০ একদম। আর ওই দ্রাঘিমা রেখা থেকে যে স্থান যত ডিগ্রি পূর্ব দিকে যাবে সে স্থানের টাইম তত প্রতি ডিগ্রির জন্য প্লাস হবে। আর দ্রাঘিমা রেখা থেকে যত পশ্চিম দিকে অবস্থানরত স্থান আছে ওইখানে প্রতি ডিগ্রি অবস্থানের জন্য প্রতি ডিগ্রি দূরত্বের জন্য ৪ মিনিট করে সময় মাইনাস হবে। দ্রাঘিমা রেখার একদম ০ ডিগ্রিটা হচ্ছে একদম মিডল পয়েন্ট। এখান থেকেই সময়ের হিসাবটা করা হয়। ঠিক আছে? স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় হিসেবে গ্রহণ করা হয়েছে। ঠিক আছে? স্থানীয় সময় কিন্তু একটাই হয়। গ্রিনিচের দ্রাঘিমা হচ্ছে ০ ডিগ্রি। আর অন্যদিকে আমাদের বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে কোন রেখা গেছে জানো? ৯০ ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। দেখো, আমরা জানি কি বললাম একটু আগে গ্রিনিচ মানমন্দিরের যে দ্রাঘিমা রেখাটা এটা হচ্ছে ০ ডিগ্রিতে আছে। ঠিক আছে? এখন ০ ডিগ্রি থেকে যত আমরা পূর্ব দিকে যাব তত টাইম বাড়বে, যত পশ্চিম দিকে যাব তত টাইম কমবে। বাংলাদেশের অবস্থানটা দেখো গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বে অবস্থিত। তাহলে আমরা জানি প্রতি ডিগ্রির জন্য সময়ের ব্যবধান কত? ৪ মিনিট। তাহলে ৯০ ডিগ্রির জন্য কত হবে? ৯০ গুণ ৪, ৯০ গুণ ৪ করলে কত হবে? ৩৬০ মিনিট। আর ৩৬০ মিনিট মানে হচ্ছে ৬ ঘন্টা। এইজন্য গ্রিনিচ মানমন্দিরের টাইম থেকে আমাদের দেশের টাইমের ডিফারেন্স হচ্ছে ৬ ঘন্টা। ঠিক আছে? ধরো এখন আমাদের এখানে কয়টা বাজে? ৭টা ২৫ বাজে। তাহলে ওই গ্রিনিচ মানমন্দিরে এখন বাজে হচ্ছে ১টা ২৫ মানে ৬ ঘন্টা ওরা পিছিয়ে আছে। কারণ আমরা লন্ডন থেকে কোন দিকে অবস্থিত? ইংল্যান্ড থেকে
পূর্ব দিকে অবস্থিত। এইজন্য আমাদের টাইমটা কি হবে? গ্রিনিচ মানমন্দিরের টাইম থেকে প্লাস হবে, যোগ হবে টাইমগুলো। আর গ্রিনিচ মানমন্দির থেকে যত পশ্চিমের দেশ আছে, ওইগুলো হচ্ছে তাদের টাইম থেকে মাইনাস হবে। সময়ের পার্থক্য, টাইম ডিফারেন্স অন দ্য বেসিস অফ লোকেশন মানে সময়ের পার্থক্যটা স্থান ভেদে কিভাবে হয়। বাংলাদেশে আমাদের বাংলাদেশ থেকে যেসব দেশ পূর্ব দিকে এটা তো বললাম। হ্যাঁ, সেইসব দেশে আগে সকাল হবে। আর যেসব দেশ পশ্চিম দিকে সেসব দেশগুলোতে পরে সকাল হবে। প্রতি ডিগ্রি দূরত্বের জন্য সময়ের ব্যবধান হচ্ছে ৪ মিনিট। আচ্ছা, এখন একটা জিনিস ভালো করে বোঝো যে এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে দূরত্বের যে ব্যবধানটা, এই দূরত্বের ব্যবধানকে আমরা আবার মিনিটের ব্যবধানের যে সময়ের মিনিট আর হচ্ছে দূরত্বের মিনিট ২ টা কিন্তু আলাদা জিনিস। বুঝতে পেরেছো? একটু আগে আমরা বললাম না যে প্রতি ডিগ্রি দূরত্বের জন্য সময় লাগে কত? ৪ মিনিট। এই ৪ মিনিটকে আমরা যদি আবার সময় দিয়ে আবার ৭ দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু ওইটা বের হবে হচ্ছে সময়ের মিনিট। একটা হচ্ছে দূরত্বের ব্যবধানের মিনিট, দূরত্বের ব্যবধান ১ ডিগ্রির জন্য ৪ মিনিট। আরেকটা হচ্ছে সময়ের ব্যবধানের মিনিট। এটা আমরা একটু বুঝে নিব। দেখো স্থানভেদে সময়ের পার্থক্য ভালোভাবে বুঝতে হলে এই গাণিতিক সমাধানগুলো আমাদের করতে হবে। আমরা একটু তোমাদের মেইন যে বইটা আছে এখানে যদি একটু দেখাই, ভালো করে খেয়াল করো। আচ্ছা, এইখানে দেখো। এই যে লাইনটা তোমাদের বইয়ের হচ্ছে ৪২ পৃষ্ঠা বের করো সবাই। আচ্ছা, আচ্ছা এখানে দেখো আমরা জানি প্রতি ডিগ্রি দূরত্বের জন্য সময়ের ব্যবধান ৪ মিনিট এটা আমরা শিখলাম। প্রতি ডিগ্রি দূরত্বের জন্য কিন্তু ভালো করে বুঝো। আর এখানে এখন আমরা শিখব যে এই প্রতি ডিগ্রিটাকে মানে দূরত্বটাকে আমরা যদি আবার ৬০ মিনিট দিয়ে ভাগ করি, তাহলে প্রতি ১ মিনিট দূরত্বের জন্য সময়ের পার্থক্য হবে ৪ সেকেন্ড। ঠিক আছে? দেখো প্রতি ১ মিনিট দূরত্বের জন্য ৪ সেকেন্ড কিভাবে আসলো? প্রতি ডিগ্রি দূরত্বের জন্য সময়ের ব্যবধান ৪ মিনিট। তাহলে ওই প্রতি ডিগ্রি মানে কি ৪ মিনিট। এই ১ ডিগ্রিকে আমরা যদি ৬০ মিনিটে ভাগ করি, তখন ১ মিনিটের দূরত্বের জন্য আমাদের ৪ সেকেন্ড করে সময়ের পার্থক্য হবে। বুঝতে পেরেছ? না বুঝতে পারলে প্রশ্ন এই লাইনটা কি বুঝতে পেরেছ? দেখো তো। হ্যাঁ, নাফিসা বলো। কি কথা বলার ছিল? আচ্ছা বুঝতে পারলে তো ভালো। না বুঝতে পারলে অবশ্যই প্রশ্ন করবে। মানে এখানে এই যে ১ ডিগ্রি যে দূরত্বটা ছিল, এই দূরত্বটাকে আমরা সময়ে কনভার্ট করলাম। একটা হচ্ছে সময়ের ব্যবধান, প্রতি দূরত্বের ব্যবধান যেটা। দূরত্বের জন্য ওটা হচ্ছে ১ ডিগ্রির জন্য ৪ মিনিট। আর ওই ১ ডিগ্রি সময়টাকে, ওই ১ ডিগ্রির দূরত্বটাকে আমরা যদি ৬০ মিনিটে ভাগ করি, তাহলে প্রতি ১ মিনিট দূরত্বের জন্য ৪ সেকেন্ড সময়ের পার্থক্য হবে। এটা বোঝানো হয়েছে এখানে। দেখো এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে বলছে যে দূরত্বের ব্যবধানের মিনিট আর সময়ের মিনিট ২ টা কিন্তু ২ জিনিস। দূরত্বের ব্যবধানের মিনিটটা হচ্ছে ১ মিনিট দূরত্বের জন্য ৪ সেকেন্ড। ঠিক আছে? ১ মিনিটে ৪ সেকেন্ড। ১ মিনিট দূরত্বের জন্য কত সেকেন্ড? ৪ সেকেন্ড। আর ১ ডিগ্রি দূরত্বের জন্য ৪ মিনিট। যখন বলব মিনিটের কথা যে ১ মিনিট দূরত্বের জন্য সময় কতটুকু লাগে? ৪ সেকেন্ড। আবার যখন ডিগ্রিতে বলব যে ১ ডিগ্রি দূরত্বের জন্য কত মিনিট? ৪ মিনিট। ঠিক আছে? আচ্ছা। দেখো আসলে দূরত্বের মিনিটের ক্ষেত্রে ১ ডিগ্রিকে আমরা যে ৬০ মিনিটে ভাগ করলাম, এই যে এই দূরত্বের ৬০ মিনিটের প্রতি মিনিটের জন্য ৪ সেকেন্ড করে সময় লাগছে। এভাবে দূরত্বের ব্যবধানকে আমরা ৬০ মিনিটের জন্য লাগবে কত? ৬০ মিনিটের জন্য হচ্ছে প্রতি মিনিটের জন্য ৪ সেকেন্ড, তাহলে ৬০ মিনিটের জন্য হচ্ছে ২৪০ সেকেন্ড সময় লাগবে। ৬০ মিনিট দূরত্বের জন্য। আর ২৪০ সেকেন্ড মানে তো ওই ৪ মিনিটই সময়। ওই যে ঘুরে ফিরে তো একই জিনিস হলো। বুঝতে পেরেছ? আচ্ছা আমরা ম্যাথ করি তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখন বলছে দেখো এখানে উদাহরণ একটা ভালো করে খেয়াল করো যে ঢাকা থেকে পূর্বে অবস্থিত এই যে পূর্বে মানে কিন্তু সময় প্লাস হবে। ঠিক আছে? পূর্বে অবস্থিত
একটা স্থানের দ্রাঘিমা রেখার পার্থক্য হচ্ছে ৫০ ডিগ্রি ৩০ মিনিট। ভালো করে খেয়াল করো। এই যে ৫০ এর পর যে ডিগ্রি এটা তো বোঝোই সবাই। ধরো এখানে ৫০ লিখলাম। হ্যাঁ? ৫০ এর উপরে এই যে ছোট করে শূন্যটা দেওয়া এটা কি? এটা ডিগ্রি। তারপরে দেখো ৩০ লিখা। ৩০ এর পরে উপরে একটা এভাবে দেখো এভাবে একটা দাড়ি দেওয়া আছে। ওইটা হচ্ছে মিনিট। ওই চিহ্নটা এই যে চিহ্নটা না? এই চিহ্নটা মিনিট প্রকাশ করে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানি এটা কিন্তু পুরোটাই দূরত্ব। দ্রাঘিমা রেখার দূরত্বটা দিছে। কি দিছে? দূরত্বটা কি? ৫০ ডিগ্রি ৩০ মিনিট। তাই না? আচ্ছা, এখন বলতো যে ১ ডিগ্রি দূরত্বের জন্য আমাদের সময় লাগে কত? ১ ডিগ্রি দূরত্বের জন্য ৪ মিনিট। আর ১ মিনিট দূরত্বের জন্য ৪ সেকেন্ড। একটু আগে শিখলাম। আচ্ছা, তাহলে এই যে ৫০ ডিগ্রি ৩০ মিনিট এটার জন্য আমরা কি করব? ১ ডিগ্রির জন্য ৪ মিনিট এজন্য ৫০ ডিগ্রির জন্য ৫০ গুণ ৪ মিনিট। টোটাল মিনিটটা বের হবে। ঠিক আছে? এই যে ৫০ মিনিট। এই ৫০ ডিগ্রির জন্য কত মিনিট হবে? ৫০ ডিগ্রির জন্য আমরা জানি ১ ডিগ্রির জন্য ৪ মিনিট তাহলে ৫০ ডিগ্রির জন্য ২০০ মিনিট। ৫০ গুণ ৪। এটুকু বুঝেছি না? এখন দেখো, এই যে ৩০ মিনিট আছে না? ৩০ মিনিট দূরত্বের জন্য কতটুকু টাইম লাগবে? ১ মিনিট দূরত্বের জন্য ৪ সেকেন্ড। তাহলে ৩০ মিনিট দূরত্বের জন্য ৪ গুণ ৩০ সমান ১২০ সেকেন্ড। তাহলে এই যে ২০০ মিনিটটা হচ্ছে ৫০ ডিগ্রি দূরত্বের জন্য। আর ৩০ মিনিট দূরত্বের জন্য হচ্ছে ১২০ সেকেন্ড। এই টোটাল হচ্ছে ১২০ সেকেন্ড মানে ২ মিনিট। তাহলে ১২০ সেকেন্ডে ২ মিনিট হলে আগের ছিল তোমার ৫০ ডিগ্রি দূরত্বের জন্য ২০০ মিনিট সময়। আর এই ৩০ মিনিট দূরত্বের জন্য হচ্ছে ১২০ সেকেন্ড বা ২ মিনিট সময়। টোটাল আমাদের লাগছে হচ্ছে ২০২ মিনিট। এখন ২০২ মিনিটে কত ঘন্টা? ৩ ঘন্টা ২২ মিনিট। কারণ ৩ ঘন্টায় হচ্ছে ১৮০ মিনিট আর এদিকে হচ্ছে ২২ মিনিট। এই হচ্ছে ২০২ মিনিট। এইজন্য ২০২ মিনিটকে আমরা লিখব হচ্ছে ৩ ঘন্টা ২২ মিনিট। আচ্ছা, ৩ ঘন্টা ২২ মিনিট। এখন ঢাকা থেকে পূর্বে অবস্থিত, ঢাকা থেকে কিন্তু পূর্বে মানে কি পূর্ব দিকে অবস্থিত কোন সময়ের দ্রাঘিমা রেখার পার্থক্য ছিল এত। ঢাকায় যখন ভোর ৬ টা বাজবে তখন সেই স্থানের স্থানীয় সময় কত হবে? ঢাকা থেকে যেহেতু পূর্ব দিকে অবস্থিত, তাহলে সময়টা কি হবে? এড হবে নাকি মাইনাস হবে? কোনটা হবে বলো তো? যোগ হবে, হ্যাঁ। দেখো এখানে হওয়ার কারণ হচ্ছে তোমাদের অনেকের অর্থনীতি সাবজেক্টটা অপশনাল হিসাবে আছে। ঠিক আছে? এইজন্য দেখা গেছে যে ক্লাস নিলে তোমাদের উপস্থিতিই থাকে না। এখন তোমার কোন টপিক আছে তোমার অ্যানুয়াল এক্সামে ওই টপিক গুলোর নাম লিখে তোমরা পাঠিয়ে দিও। কার কোন সাবজেক্টে কোন টপিক লাগবে, পুরো এক্সট্রা করে ওই ক্লাসগুলো নিয়ে নেওয়া হবে। ঠিক আছে? এমনি শিডিউলে পৌরনীতিটা বেশি রাখা হয়েছে কারণ ওটা সবারই আছে। তোমার কি পৌরনীতি ক্লাস নেই? নেই সাবজেক্ট? সামিরা এটা হচ্ছে ভূগোল। তোমাদের ভূগোল বইয়ের মানচিত্রের যে চ্যাপ্টারটা আছে, মানচিত্রের পঠন ও ব্যবহার সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করছি। মানচিত্র থেকে কিভাবে আমরা সময় কাউন্ট গুলো করি দ্রাঘিমা রেখার ভিত্তিতে। একটা স্থানের দ্রাঘিমা রেখার ভিত্তিতে সেই সময়ের হ্যাঁ, সেই স্থানের সময়গুলো কিভাবে আমরা নির্ণয় করি সেই ম্যাথ গুলোই আমরা দেখছিলাম। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা। এখন দেখো ঢাকা থেকে যে স্থানটা ঢাকার পূর্বে অবস্থিত সেই স্থানের সাথে সেই স্থানের টাইমটা কি হবে? ঢাকার সাথে যোগ হবে। ঢাকায় যখন ভোর ৬ টা তাহলে তাহলে সেই স্থানের টাইমটা কি হবে? ৩ ঘন্টা ২২ মিনিট এড হলে ৯ টা ২২ মিনিট হবে, তাই না? এই যে ঢাকার সময় আর সময়ের পার্থক্য ওই স্থানের। পার্থক্যটা কত? ৩ ঘন্টা ২২ মিনিট। আমরা ম্যাথ করে বের করলাম। তাহলে টোটাল হবে ৬ টা আর ৩ ঘন্টা পর বাজবে কয়টা? ৯ টা আর ২২ মিনিট। তার মানে ৯ টা ২২ মিনিট। এই হচ্ছে সময়। আচ্ছা, এখন বলো তো এই যে গ্রিনিচ মানমন্দিরের টাইমটা তো একদম 0 পয়েন্টে আছে, তাই না? গ্রিনিচ থেকে যেই দেশ যত পূর্বে অবস্থিত সেই দেশের টাইম তত এড হবে বা যোগ হবে। আর যে দেশ যত পশ্চিমে অবস্থিত সেই দেশের টাইমটা কি হবে? বিয়োগ হবে। পূর্বে হলে প্লাস আর পশ্চিমে হইলে মাইনাস। এখন আমাদের দেশে এখন বাজে কয়টা? ৭টা বেজে ৩৬ মিনিট। তাহলে গ্রিনিচে এখন সময় কত বলো তো? গ্রিনিচের সাথে আমাদের সময়ের পার্থক্য কত? ৯০ ডিগ্রি। ৯০ ডিগ্রি মানে ৯০ গুণ ৪ মিনিট। প্রতি ডিগ্রির জন্য ৪ মিনিট করে। ৯০ ডিগ্রির জন্য ৩৬০ মিনিট। ৩৬০ মিনিট মানে ৬ ঘন্টা। তাহলে গ্রিনিচ কোথায় অবস্থিত? ইংল্যান্ডে। ইংল্যান্ড আমাদের
আমাদের দেশ থেকে কোন দিকে? পশ্চিমে নাকি পূর্বে? পশ্চিমে। ঠিক আছে? তাহলে তারা আমাদের সময় থেকে ৬ ঘন্টা কি আছে? পিছিয়ে আছে। যেহেতু তাদের সাথে আমাদের দ্রাঘিমার পার্থক্য হচ্ছে ৯০ ডিগ্রি। তার মানে ৬ ঘন্টা সময়। তাহলে এখন যে আমাদের সময়টা সেখান থেকে ৬ ঘন্টা মাইনাস করলে কিন্তু তাদের দেশের টাইমটা বের হয়ে যাবে। আচ্ছা। এখন দেখো উদাহরণ ২ টা ভালো করে খেয়াল করো। এটা কিন্তু একটু ডিফারেন্স। কি দেওয়া আছে দেখো বলছে ঢাকার দ্রাঘিমা। মানে আমাদের দেশের ঢাকার দ্রাঘিমা হচ্ছে ৯০ ডিগ্রি পূর্ব। আর রিয়াদ, হ্যাঁ? রিয়াদের দ্রাঘিমা হচ্ছে কত? রিয়াদ কিন্তু মানুষের নাম না, একটা শহরের নাম। ঠিক আছে? আচ্ছা। রিয়াদের দ্রাঘিমা হচ্ছে ৪৫ ডিগ্রি পূর্ব দিকে। এখন ঢাকার স্থানীয় সময় দুপুর যদি ২ টা হয়, তাহলে রিয়াদের স্থানীয় সময় কত হবে? আচ্ছা। এখন দেখো ২ টার সময়ের পার্থক্য আগে বের করতে হবে না আমাদের? খেয়াল করো প্রতি ডিগ্রির জন্য ৪ মিনিট তাহলে রিয়াদ এবং ঢাকা, এই ২ টা শহরের পার্থক্য কত? আমাদের দেশের ঢাকার দ্রাঘিমা হচ্ছে ৯০ ডিগ্রি। আর রিয়াদের হচ্ছে কত ডিগ্রি? ৪৫ ডিগ্রি দ্রাঘিমা রেখায় অবস্থিত। তাহলে ২ দেশের দ্রাঘিমার পার্থক্য কিন্তু ৯০ থেকে ৪৫ বাদ দিলে কি বেরোবে? ৪৫ ডিগ্রি। আর ৪৫ ডিগ্রি মানে ৩ ঘন্টা। কারণ প্রতি ১ মিনিট মানে কি ৪ মিনিট হচ্ছে ১ ডিগ্রির জন্য। তাহলে ৪৫ ডিগ্রির জন্য ১৮০ মিনিট বা ৩ ঘন্টা। এখন আমাদের বুঝতে হবে যে রিয়াদ বাংলাদেশ থেকে কোন দিকে অবস্থিত? সৌদি আরব কোন দিকে আমাদের দেশ থেকে? পশ্চিম দিকে। তার মানে কি টাইমটা মাইনাস হবে না প্লাস হবে? পশ্চিমে হলে টাইমটা মাইনাস হবে। এখন ঢাকায় যদি দুপুর ২ টা হয় তাহলে রিয়াদের সাথে আমাদের দেশের সময়ের পার্থক্য ৩ ঘন্টা। তাহলে তখন সেখানে এই টাইমে মানে ২ টার সময় ওদের দেশের টাইম কত হবে? ১১ টা। তাই না? দুপুর ২ টা থেকে তুমি যদি ৩ ঘন্টা মাইনাস করো, সকাল ১১ টা হ্যাঁ। এটা হচ্ছে স্থানীয় সময়, রিয়াদের স্থানীয় সময়। হ্যাঁ, তোমাকে তো টাইম মানে স্থানের নাম দেখে বুঝতে হবে যে এটা কোন দেশের সময় বা এই দেশটা আমাদের দেশ থেকে কোন দিকে অবস্থিত। ঠিক আছে? ওকে। তারপর দেখো উদাহরণ ৩ কি বলছে? ক শহরের দ্রাঘিমা, ক একটা শহরের নাম। সেই শহরের দ্রাঘিমা হচ্ছে ৭০ ডিগ্রি ৪৫ মিনিট পূর্ব। আর খ শহরের দ্রাঘিমা হচ্ছে ১৫ ডিগ্রি ১৫ মিনিট পূর্ব। এখন ক শহরের স্থানীয় সময় যদি ৭ টা হয়, খ শহরে এটা হোমওয়ার্ক এটা পারবে তোমরা। উদাহরণ ২ আর উদাহরণ ৩ একই। আচ্ছা দেখো তো উদাহরণ ৩ টা তোমরা বুঝতে পারছো কিনা? যেহেতু ১ আর ২ বুঝিয়েছি। ওই একই নিয়মে কিন্তু উদাহরণ ৩ টাও দেওয়া আছে এখানে। না বুঝলে বলো যে এই জায়গাটাই বুঝে নাই। আচ্ছা দেখি নাফিসা কি বলছো? হোমওয়ার্ক সাবমিট করবে গ্রুপেও করতে পারো অথবা আমাদের যে Facebook পেজ আছে পেজে করলে ভালো হয়। সবগুলো ম্যাথই করবে। তোমাদের বইয়ে যে উদাহরণ ১, ২, ৩ আ ৪ টা না ৫ টা আছে ম্যাথ? ৪ টা আছে, হ্যাঁ? এই ৪ টা ম্যাথই কিন্তু ভালো করে করতে হবে। ঠিক আছে? আর তোমাদের লেকচার শিটে কিছু ম্যাথ থাকবে, এড করে দেওয়া হবে। ওইগুলো করবে। আচ্ছা, তার মানে উদাহরণ ৩ এ কারো কোনো সমস্যা নেই। তাহলে আমরা ৪ এ যাই, হ্যাঁ? আর থাকলে বলো। ওকে। হ্যাঁ, লেকচার শিট দেওয়া হবে। ওকে, ঠিক আছে। সমস্যা নেই। উদাহরণ ৪ টা খেয়াল করো। এখানে বলছে ঢাকা আর টোকিও। টোকিও কোথায় অবস্থিত? টোকিও কোন দেশের শহর? জাপান। হ্যাঁ, তাহলে জাপান আমাদের দেশ থেকে কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। তাহলে অবশ্যই টাইমটা কি হবে? প্লাস হবে। দেখো সৌদি কিন্তু ছিল পশ্চিমে, রিয়াদ। এজন্য টাইমটা মাইনাস হয়েছিল। আর টোকিও যেহেতু পূর্ব দিকে তাহলে টাইমটা কি হবে? প্লাস হবে। এখানে কিন্তু দূরত্বের যে ব্যাপারটা ১ম এ এটা না দিয়ে সময়ের ব্যবধানটা দিছে। দেখো
ঢাকা এবং টোকিওর স্থানীয় সময়ের পার্থক্য উল্টা করে দিছে। এখানে সময়টাই দেওয়া আছে, দূরত্বটা আমাদেরকে বের করতে হবে। সময়ের ব্যবধান হচ্ছে ৩ ঘন্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড। ঢাকার দ্রাঘিমা যদি এত হয় তাহলে টোকিওর দ্রাঘিমা কত? আচ্ছা। এখন দেখো ঢাকা এবং টোকিওর সময়ের ব্যবধান হচ্ছে ৩ ঘন্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড। আমরা জানি প্রতি ১ ঘন্টার জন্য কত ডিগ্রি দূরত্ব? প্রতি হ্যাঁ, প্রতি ১ ডিগ্রির জন্য ৪ মিনিট, তাই না? আচ্ছা, এখানে টোটাল কত মিনিট আছে এটা আমাদের আগে বের করে নিতে হবে। এখানে দেখো ৩ ঘন্টা ১৭ মিনিট। ৩ ঘন্টা ১৭ মিনিট মানে হচ্ছে ৩ ঘন্টায় হচ্ছে ১৮০ মিনিট আর ১৭ মিনিট আছে এক্সট্রা। তাহলে টোটাল মিনিট হচ্ছে ১৯৭ মিনিট। তাই না? ১৯৭ মিনিট ৩ ঘন্টা ১৭ মিনিট মানে হচ্ছে ১৯৭ মিনিট। আর সাথে আছে কত সেকেন্ড? ১৬ সেকেন্ড। এখন প্রতি ৪ মিনিটের জন্য যদি ১ ডিগ্রি দূরত্ব হয় তাহলে ১৯৭ মিনিটের জন্য কত ডিগ্রি দূরত্ব হবে? তখন আমরা কি করব? এই ১৯৭ কে আমরা জানি যে প্রতি ৪ মিনিটের জন্য ১ ডিগ্রি। তাহলে এখানে মিনিটটাই দেওয়া আছে ১৯৭ মিনিট। তাহলে ৪ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত ডিগ্রি দূরত্ব এটা বের হবে না? হ্যাঁ, তুমি ৪ দিয়ে এটাকে ভাগ করো, দশমিক এসে যাবে। দশমিক যদি আসে তোমরা পূর্ণ সংখ্যা পর্যন্ত নিবে। ৪৯ আসে হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে? ৪৯ ডিগ্রি আসবে এবং বাকি থাকবে ১ মিনিট, যে অবশিষ্ট থাকবে ১ মিনিট আর এখানে বাকি আছে কত? ১৬ সেকেন্ড। এই টোটালটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব। ১ মিনিট ১৬ সেকেন্ড মানে কত? আচ্ছা, এখন দেখো ১৯৬ মিনিটের জন্য হচ্ছে ৪৯ ডিগ্রি। আর এই যে বাকি ১ মিনিট ১৬ সেকেন্ড এর জন্য হচ্ছে ১৯ মিনিট। কেন ১৯ মিনিট হলো? আমরা জানি যে প্রতি ১ মিনিটের জন্য কত সেকেন্ড? ৪ সেকেন্ড। তাই না? আচ্ছা, তোমাদের কমেন্ট গুলো নাফিসা কি বলছো? ১ ডিগ্রি ৪ মিনিট। আর ১ মিনিটের জন্য ৪ সেকেন্ড ভাগ হবে। হ্যাঁ, তোমরা তো ভালো বোঝো। ঠিক আছে। তাহলে এটা ১৯ মিনিট কিভাবে হলো এটা বুঝেছ? এই যে ১৯ মিনিটটা কিভাবে আসলো? ১ মিনিট ১৬ সেকেন্ড মানে কি? ৭৬ সেকেন্ড। তাই না? আচ্ছা, ৭৬ সেকেন্ডকে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, কি হবে? ১৯ মিনিট। কারণ প্রতি ১ হ্যাঁ, প্রতি ১ মিনিট দূরত্বের জন্য ৪ সেকেন্ড বরাদ্দ। আর এখানে হচ্ছে তাহলে ৪ সেকেন্ড, এখানে যেহেতু ৭৬ সেকেন্ড, ৭৬ সেকেন্ডকে ৪ দিয়ে ভাগ করলেই তো কত মিনিট দূরত্ব এটা বেরিয়ে পড়ল। আচ্ছা, তাহলে দেখো আমাদের দূরত্বটা বের হলো ৪৯ ডিগ্রি ১৯ মিনিট। সুতরাং ঢাকা, টোকিও হচ্ছে ঢাকার পূর্বে অবস্থিত। পূর্বে অবস্থিত হলে টাইমটা কি হবে? টাইম হোক, দূরত্ব হোক এগুলো এড হবে। দ্রাঘিমা রেখার দূরত্ব। তাহলে ঢাকার দ্রাঘিমা রেখার দূরত্ব দিছে ৯০ ডিগ্রি ২৬ মিনিট। এটার সাথে এই যে পার্থক্যটা বের করলাম, এই পার্থক্যটার দূরত্ব আমরা যদি এড করে দেই তাহলে টোকিওর যে দ্রাঘিমা রেখার অবস্থান ওইটা বের হয়ে যাবে ১৩৯ ডিগ্রি ৪৫ মিনিট। এই যে ৯০ ডিগ্রির সাথে ৪৯ ডিগ্রি যোগ করলে ১৩৯ ডিগ্রি। আর এখানে ২৬ মিনিট আর হচ্ছে ৪৫। ১৯ মিনিট যোগ করলে ৪৫ মিনিট। ক্লিয়ার সবাই? দেখো তো এই ম্যাথ গুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সবাই ক্লিয়ার? ওকে। ঠিক আছে। তাহলে মানচিত্রের এই যে দ্রাঘিমা রেখার যে ম্যাথের প্রবলেম এগুলা সলভ। এবার আসো জিপিএস নিয়ে একটু কথা বলি। জিপিএস মানে কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। তাই না? আচ্ছা। এখন এই গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর মাধ্যমে আমরা কি করি? একটা জায়গা ট্র্যাক করতে পারি। তাই না? জিপিএস দ্বারা কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, দূরত্ব, হ্যাঁ? উচ্চতা এগুলো আমরা পরিমাপ করতে পারি। এখন জিপিএস এর কি কাজ? কাজগুলো একটু পড়ে নেই। আমরা স্লাইড থেকেই পড়ি। দেখো।
আচ্ছা, দেখো জিপিএস এর ফুল মিনিং আমরা জানলাম। জিপিএস দ্বারা কি কাজ করা হয়? জিপিএস দ্বারা একটি নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে সেই স্থানের উচ্চতা, সেই স্থানের দূরত্ব এগুলো আমরা জানতে পারি। এবং ওই স্থানের দিক সম্পর্কে আমরা জানতে পারি যে কোনটা কোন দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সময়, তারিখ এই সবকিছু আমরা জিপিএস এর মাধ্যমে কিন্তু জানতে পারি। মানে পুরো একটা মানে তুমি কোথায় আছো? কোন দিক করে আছো? কয়টার সময় আছো? কোন ক্লাসে গিয়ে গুগল সবাই সবাই মিউট করে রাখো। প্রশ্ন যদি করার থাকে তাহলে আনমিউট গুগলটা করে আমরা রাখো। ম্যাডাম নাই গো। আচ্ছা, এগুলো হচ্ছে জিপিএস এর কাজ। দেখো কোনো সময় উঁচু খাড়া পাহাড়, উঁচু ইমারত, ইমারত মানে হচ্ছে যে দালান বলি না আমরা? এই দালান বা বিল্ডিং এগুলো থাকলে তখন জিপিএস দ্বারা সেই স্থানের অবস্থান নির্ণয়ে অনেক সমস্যা হয়। কারণ হচ্ছে নেটওয়ার্কিং সিস্টেমটা ওই দালান ভেদ করে যেতে পারে না। তখন কিন্তু প্রবলেম হয় এবং এতে সময় বেশি লাগে। ঠিক আছে? ওকে। আচ্ছা। জিপিএস এর সুবিধাগুলো এখন আমরা পড়ি। মানে জিপিএস থাকলে আমাদের সবার ফোনে কি আছে? জিপিএস আছে না? জিপিএস সিস্টেম চালু করা যায়, তাই না? এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে প্রযুক্তির নব আবিষ্কার মানে নতুন আবিষ্কারের মধ্যে ভূগোলবিদদের জন্য জিপিএস হচ্ছে একটা মূল্যবান যন্ত্র। কারণ এই যন্ত্রের সাহায্যে আমরা কি করতে পারি? মুহূর্তের মধ্যেই কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং আমি কোন স্থানে আছি, সেই স্থানের সময়, হ্যাঁ, তারিখ সবকিছু জানতে পারি। এটা আমাদের জন্য একটা উপকারী জিনিস, তাই না? বিশেষ করে আমাদের দেশের ভূমি জরিপের মধ্যে কিন্তু জিপিএসটা খুব বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, এখন এই জিপিএস এর মাধ্যমে আরো কি করা যায় দেখো, দুর্যোগপূর্ণ সময় যখন ঘূর্ণিঝড় বা হচ্ছে জলোচ্ছ্বাসের সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে এই জিপিএস এর মাধ্যমে কিন্তু আমরা একটা স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ জানতে পেরে সেই স্থানের অবস্থান জেনে সেখানে সাহায্য পাঠাতে পারি, ত্রাণ পাঠাতে পারি। এর কিছু অসুবিধাও আছে। সুবিধার সাথে কিন্তু অসুবিধাও আছে। অসুবিধাগুলো কি? এগুলো হচ্ছে মানে অনেক বেশি মূল্য আলাদা করে যদি মানে শুধু জিপিএস এরকম একটা যন্ত্র তুমি কিনতে চাও, এটা সহজেই পাবে না। সহজলভ্য নয়। এর সঙ্গে বেশিরভাগ মানুষ পরিচিত নয়। বেশিরভাগ মানুষ এই যন্ত্রটা আলাদাভাবে চালাতে পারে না। বিশেষ করে জিপিএস কোন মানে ক্ষেত্রে আমরা ব্যবহার করি বলতো? গাড়িতে ব্যবহার করি, তাই না? গাড়ির দিক নির্দেশনা দেওয়া হয় যে কোন রুটে গেলে কোন জায়গায় যেতে পারবো। জিপিএস ব্যবহার করে কিন্তু আমরা হ্যাঁ, জানতে পারি এগুলো। এবার আসো জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। জিপিএস এর পর আছে জিআইএস। ভৌগোলিক তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ ব্যবস্থাকে সংক্ষেপে বলা হয় জিআইএস। জিআইএস কাকে বলে? ভৌগোলিক তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ ব্যবস্থাকে বলা হয় জিআইএস। এটা হচ্ছে কম্পিউটার হিসেবে সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংরক্ষণ করে, বিশ্লেষণ করে এবং ভৌগোলিক তথ্যগুলো সংরক্ষণ করে। আচ্ছা, সংরক্ষণ করার পর বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং মানচিত্রায়ন এবং ম্যাপ এঁকে সেটার ভবিষ্যৎ পরিকল্পনা তৈরিতে সাহায্য করে হচ্ছে জিআইএস। এই জিআইএস এর কাজগুলো ভালোভাবে পড়ে নিবে। এবং কোন ক্ষেত্রে আমরা জিআইএস ব্যবহার করি দেখো। ভূমি ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদ উন্নয়ন, গবেষণা, ঠিক আছে? যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা এগুলোর ক্ষেত্রে আমরা জিআইএস এর ব্যবহার করে থাকি। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে আমরা তোমাদের কুইজ লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখান থেকে কুইজের আনসার গুলো ঝটপট দিয়ে ফেলো। আর তোমরা পরীক্ষাগুলা কিন্তু উইকলি এক্সাম গুলা কিন্তু সিরিয়াসলি দিবে। ঠিক আছে? দেখলেই তো এবার হচ্ছে যারা গত মাসের পরীক্ষায় 1st, 2nd, 3rd হয়েছে তাদের জন্য কিন্তু স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। প্রতি মাসে এরকম ব্যবস্থা থাকবে। ঠিক আছে? এজন্য পরীক্ষাগুলো সিরিয়াসলি নিবে। আচ্ছা, সবাই কি পেয়েছো কুইজ লিঙ্কটা? কেউ না পেয়ে থাকলে জানাও। আচ্ছা, আগের লেকচার থেকেও কিন্তু কিছু প্রশ্ন রাখা হয়েছে। এই অধ্যায়ের আগের লেকচারের উপরে যে আলোচনাগুলো করা হয়েছিল, ওইখান থেকেও কিছু প্রশ্ন রেখেছি আমি। ঠিক আছে, আনসার করো। ১ মিনিট সময় দিচ্ছি। এর মধ্যেই সবাই কমেন্টে জানাও যে কার কয়টা হয়েছে।
তারপর আমরা আমাদের ক্লাসটা শেষ করব। কুইজের সময় শেষ। ঠিক আছে। থ্যাংক ইউ নাফিসা। আ নাফিসাকেই শুধু পেলাম সাবমিট করার মতো। আর কে করেছো? মুন্না। মুন্না 9 থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ কুইজের আনসার না করে থাকলে এগুলো আনসার করে নিবে। ঠিক আছে? আর কোনটাতে প্রবলেম হলো এটা দেখে বই থেকে মিলিয়ে নিবে। কার কোনো প্রশ্ন না থাকলে আমরা আমাদের ক্লাসটা শেষ করছি আজকের মতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।